2007-এর 21শে নভেম্বর তসলিমা নাসরিনকে কলকাতা ছেড়ে চলে যেতে হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন, সিপিএম আমলে। আর 2026-এর 31শে জুলাই ঢাক ঢোল শাঁখ বাজিয়ে তসলিমা নাসরিনকে স্বাগত জানালো বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা আমরা জিজ্ঞাসা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, লেখক, শিল্পী, সাহিত্যিক। গত 15 বছর বলুন, তার আগে 34 বছর বলুন, তাদেরকে দেখেছি রাজনৈতিক নেতাদের হাতের পুতুল হিসেবে কাজ করতে। কেন বলছি বলুন তো? বিভিন্ন সভা সমিতি দেখবেন তাদেরকে ব্যবহার করা হয়, তাদের কলমকে ব্যবহার করা হয় বিভিন্ন ক্ষেত্রে। তাহলে এই তসলিমা নাসরিন, যাকে আজকে শাঁখ বাজিয়ে বিজেপি স্বাগত জানালো, তাকেও কি রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করা হবে? আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। কথা বলবো স্যারের সঙ্গে। স্যার, কি বলবেন? দেখো, যদি ব্যবহার না করা হতো তাহলে তসলিমা নাসরিন 2007 সালের যখন এই রাজ্য থেকে চলে যেতে হয়েছিল, সেটাও কিন্তু বামেদের মুসলিম ভোট ব্যাংককে রক্ষা করার জন্যই। অর্থাৎ মধ্য কলকাতায় অল ইন্ডিয়া মাইনরিটি ফোরামের তরফ থেকে একেবারে দাঙ্গা লাগানোর উদ্যোগ ইদ্রিস আলী, কংগ্রেস নেতা তখন, তার নেতৃত্বে হয়েছিল। এবং যে কারণে এই অবস্থানটা বামেরা নিল, যদিও মুখে বলতো সেকুলার, কিন্তু বাস্তবে আমরা দেখলাম তসলিমা নাসরিনকে কিন্তু তারা এই রাজ্য থেকে বিদায় দিয়ে দিল। এবং যারা সাম্প্রদায়িক শক্তি, তাদের কাছে মাথা নত করেছিল সেদিন বামেরা। আবার আজকে 2026-এ 31শে জুলাই বিজেপি যে তসলিমা নাসরিনকে এনেছে, তার কারণ হলো বিজেপির যে রাজনীতি তার সাথে সম্পর্কিত। কারণ এই তসলিমা নাসরিন, তিনি বাবরি মসজিদ ধ্বংসের পরে 1993 সালে লজ্জা বলে একটি উপন্যাস লেখেন, যেখানে হিন্দু পরিবারগুলোকে কিভাবে আক্রমণ করা হয়েছিল বাংলাদেশে, তারপরে তাদেরকে এদেশ বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল। যেটা বিজেপির শরণার্থীর যে তত্ত্ব, হিন্দু শরণার্থীরা কীভাবে, মানে হিন্দুরা কীভাবে বাংলাদেশে আক্রান্ত হয় মুসলিমদের দ্বারা, এই থিওরির সাথে যেহেতু তসলিমা নাসরিন লজ্জা বা পরবর্তী বইগুলোর সম্পর্ক আছে, তাই তসলিমা নাসরিনকে শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছে বিজেপি। এই বিজেপি কি সত্যি, ধরো বিজেপির সমালোচনা করা যে লেখক সাহিত্যিক, তাদের কি সামান্যতম জায়গা দেয়? যেমন ধরো ইউআর অনন্তমূর্তি, যিনি 2014 সালে নরেন্দ্র মোদীকে সমালোচনা করেছিলেন, কার্যত তাকে বার্ত করে রাখা হয়েছে। তাহলে বিজেপি ইউআর অনন্তমূর্তির ব্যাপারে কিন্তু এই উদারতা দেখাতে পারেননি। আবার একইভাবে তোমাকে বলবো, নয়নতারা আরেকজন লেখিকা, যিনি বিজেপি সরকারের সমালোচনা করেছেন বলে নয়নতারা সাইগলকে কিন্তু মানে তীব্র সমালোচনা সোশ্যাল মিডিয়াতে ভরিয়ে দেওয়া, এবং বিজেপি মানে ভয়ে তিনি তটস্থ অবস্থা। আবার আরও গিরিশ কার্নাড, প্রথম থেকেই উনি বিজেপির বিরুদ্ধে কথা বলেন। গিরিশ কার্নাড বিখ্যাত অভিনেতা, বোম্বের, কর্ণাটকের মানুষ, বিরাট পরিমাণে মানে যে সমালোচনা উনি করেছেন। বিজেপি কি তসলিমা নাসরিনের মতন তাকে স্বাগত জানিয়েছে? না, একেবারেই জানায়নি। আরেকটা তোমাকে নাম বলছি, সেটা হলো পেরুমল মুরুগান। ওনার একটা বই, নোবেল বই ছিল তার, সেটা হলো ওয়ান পার্ট ওমেন যে বইটা, মানে ইংরেজিটা আমি বললাম বইটা, এই বইটাকে নিয়ে বিজেপি যে তীব্র আন্দোলন গড়ে চলেছিল, অর্থাৎ তসলিমা নাসরিন লজ্জাকে স্বাগত জানাচ্ছি, আর ওয়ান পার্ট ওমেন, সেই বইটা কিন্তু পেরুমলের বইটাকে কিন্তু আমি তীব্র সমালোচনা করছি, মানে নিষিদ্ধ ঘোষণা করছি কোথাও, এবং সেইখানে কিন্তু সেই লেখককে আমি সামান্যতম জায়গা দিচ্ছি না। ফলে দেখো, যদি শাসক দলের তুমি বা রাজনৈতিক দলের আদর্শ দর্শন অনুসারে তুমি লেখো, তাহলে তোমার একরকম ট্রিটমেন্ট হবে। আর তুমি যদি শাসক দলের বিপরীতে অবস্থান নেও, তাহলে আরেক রকম হবে। তসলিমা নাসরিনের ক্ষেত্রে
যেহেতু তসলিমার একটার পর একটা উপন্যাস বা একটার পর একটা লেখা, সেই লেখাগুলো সবগুলোই মানে কঠোর মুসলিম ভাবনা চিন্তার বাইরে উদার মনের ভাবনা চিন্তার প্রকাশ পেয়েছিল, এবং যেটা বিজেপি মুসলিমদের সম্পর্কে অভিযোগ করে তার সাথে সম্পর্ক আছে, অর্থাৎ তসলিমা যে বক্তব্যগুলো রেখেছে তার সাথে বিজেপি মুসলিমদের মূল্যায়ন, মুসলিম সম্পর্কে মূল্যায়ন, মুসলিম সমাজের সম্পর্কে মূল্যায়ন মিলে যায়। তাই তসলিমার জন্য শঙ্খ বাজছে, তাই তসলিমাকে স্বাগত জানাচ্ছে নতুন সরকার। কিন্তু একই সাথে কিন্তু গিরিশ কার্নাডকে করছে না, একই সাথে কিন্তু পেরুমলকে করছে না, একই সাথে কিন্তু অনন্তমূর্তিকে করছে না, কারণ তারা বিজেপির সমালোচক বা বিজেপির আদর্শকে চ্যালেঞ্জ করে। তাই সেই ক্ষেত্রে তাদের উপরে কিন্তু চড়াও হচ্ছে বিজেপি। ফলে একই দল দুরকম অবস্থা। আমার মতের সাথে তোমার মিললে তোমাকে আমি শঙ্খ বাজিয়ে কলকাতায় অভ্যর্থনা জানাচ্ছি। আর অনন্তমূর্তিদের ভাবনা যেহেতু আমার বিপরীতে, তাই ওদেরকে যে কোনো মূল্যে কোণঠাসা করো। ধরো লজ্জা দিয়ে শুরু করেছিল, যেখানে বিজেপির যে মূল বক্তব্য, অর্থাৎ বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত, এক কাপড়ে বেরিয়ে আসা, অর্থাৎ মানে শরণার্থীর যে বক্তব্য সেটাকে সমর্থন করে যেহেতু, তাই লজ্জা ব্যাপকভাবে এখানে প্রচার করা উদ্যোগ নেওয়া হয়েছিল। আবার আমার মেয়েবেলা, সেখানে মুসলিম সমাজে মেয়েদের যে অসুবিধের জায়গাগুলো তিনি তুলে ধরেছিলেন। তারপরে দ্বিখণ্ডিত, তারপরে মানে এই বইগুলো। কিন্তু আবার ফ্রেঞ্চ লাভার নিয়ে কিন্তু উনি মানে বিজেপি অতটা মানে আগ্রহ দেখায়নি। ফলে এই জায়গা কিন্তু সিলেক্টিভ। মানে তসলিমা নাসরিন একজন উদারবাদী, আমি মনে করি একজন ধর্মনিরপেক্ষ এবং মুসলিম সমাজের সংস্কারকারী লেখিকা। মুসলিম সমাজের যে অন্ধকার জায়গাগুলো তিনি লিখেছেন সেগুলোকে বিজেপি হাইলাইট করে, কিন্তু তসলিমা নাসরিন যে সেকুলার, ধর্মনিরপেক্ষ, সেইটা আবার বিজেপি সাবস্ক্রিপশন করে না। ফলে তসলিমা নাসরিন যে মানুষটা প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ, সমস্ত ধর্মের মানুষ এবং বহুত্ববাদে বিশ্বাস করে, বিজেপি তো সেইটাকে হাইলাইট করে না। কোথায় বিজেপি তো একবারও বলে না যে তসলিমা সেই সমাজের স্বপ্ন দেখেন লেখিকা হিসাবে, যেই সমাজে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই হাতে হাত ধরে চলবে, যেখানে কেবলমাত্র হিন্দুত্বের দর্শনের উপর সমাজ গড়ে উঠবে না বা মুসলিম দর্শনের উপর সমাজ গড়ে উঠবে না, সর্বধর্মের যে সমাজের কথা তসলিমা বলেন সেইটা তো আপনারা সামনে আনেন না। আপনারা কেবলমাত্র লজ্জা, মানে তার যে লেখা, সেই লজ্জাতে কিভাবে হিন্দু সমাজ অত্যাচারিত হয়েছে বাবরি মসজিদ ধ্বংসের পরে বাংলাদেশে, সেই কাহিনীগুলোকেই সামনে আনেন, তসলিমাকে স্বাগত জানান। কিন্তু তসলিমার ধর্মনিরপেক্ষ ভাবনাকে কেন বিজেপির নেতারা সামনে আনেন না? তসলিমা যে বহুত্ববাদী সমাজের স্বপ্ন দেখেন সেটাকে কেন আপনারা হাইলাইট করেন না? আপনারা যদি সত্যি টলারেন্ট হন, আপনারা যদি সত্যি নিরপেক্ষভাবে কোনো কিছু বিচার করেন, তাহলে তো আপনাদের অনন্তমূর্তিকে স্বাগত জানার কথা। অনন্তমূর্তি নরেন্দ্র মোদীর সমালোচনা করে লিখেছে, তাই বলে অনন্তমূর্তিকে কেন আপনারা বাধ্য করে রাখবেন? তাকে স্বাধীনভাবে চলতে দিন। একইভাবে আমি তোমায় বলতে চাই, নয়নতারার ব্যাপারেও তাদের অবস্থান। অশোক বাজপেয়ী আরেকজন লেখক, অশোক বাজপেয়ী ব্যাপারে কেন নরেন্দ্র মোদী সরকার বা মানে বিজেপির যে ইকোসিস্টেম, তারা তো অশোক বাজপেয়ী ব্যাপারে তীব্র ক্ষোভ বিক্ষোভ দেখান, তার বই নিষিদ্ধ ঘোষণা করেন। গিরিশ কার্নাডের ব্যাপারে আপনারা তো অন্য অবস্থান নেন। অর্থাৎ তসলিমার আপনার রাজনীতির সাথে সঙ্গতিপূর্ণ, তাই তসলিমাকে আপনি স্বাগত জানাচ্ছেন, অথচ একই সাথে আপনার দর্শনের যারা সমালোচনা করছেন সেই লোকগুলোকে, যেমন অশোক বাজপেয়ীর কথা বললাম, তাদেরকে তো আপনারা একেবারে কোণঠাসা করে রেখেছেন। স্যার, হাতের পুতুল কেন বলা হচ্ছে? দেখো, এইটা বাস্তবে যেটা হয় যে মানে আবারও তোমায় বলছি, বাম আমলে আমরা দেখেছি যে এই বিভিন্ন ধরনের যারা লেখক, সুবোধ সরকার থেকে শুরু করে তারপরে তোমার কি জয় গোস্বামী, মানে শঙ্খ ঘোষকে বলতে হবে না, এই মানুষ মানে রবীন্দ্রনাথের পরে অত বড় মানুষ বাংলা সমাজে খুব কমই জন্মগ্রহণ করেছে। সত্যজিৎ রায় নাম অবশ্যই আসবে, বিধানচন্দ্র রায়ের নাম আসবে, কিন্তু আমি তোমায় বলছি যে মানে অসংখ্য লেখক, সুবোধ সরকার থেকে শুরু করে
জয় গোস্বামী পর্যন্ত বাম আমলে বামেরা যেভাবে চেয়েছে সেইভাবে তারা ব্যবহৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিরা তুমি তো দেখতে যে মানে সবার সৎ হয়ে থাকতো। আজকে একটা কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবারই নিয়ে। না দেখো, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কিন্তু আমাদের সমাজে একটা বড় অংশের কবি সাহিত্যিক কিন্তু রাজনীতিবিদদের হাতের পুতুল। আমি তোমায় বলছি যে যতদিন, এবং রাজনীতিবিদরাও কিন্তু এদের প্রয়োজনে ব্যবহার করে, এবং রাজনীতিবিদরাও কিন্তু এদেরকে সিলেক্টিভলি ব্যবহার করে, পুতুল নাচের মতো নাচায়। কেন আমি কথাটা বলছি, ধরো আমরা দিনের পর দিন দেখেছি যে জয় গোস্বামী যতদিন পর্যন্ত মানে বুদ্ধবাবুর সাথে ওঠা বসা করতো এবং বামফ্রন্ট সরকারের ভাবনার দ্বারা পরিচালিত ছিলেন, ততদিন কিন্তু সিপিএম তার সমালোচনা করেননি। যেই সিঙ্গুর নন্দীগ্রামের পরে জয় গোস্বামী সমালোচনা করলেন, মমতাপন্থী হয়ে গেলেন, তারপরে কিন্তু হঠাৎ করে দেখলাম জয় গোস্বামীর বিরুদ্ধে কথা বলছেন। কিন্তু তখনও সুবোধ সরকার কিন্তু ব্যাটিং করে যাচ্ছে সিঙ্গুর নন্দীগ্রামের জমি অধিগ্রহণের পক্ষে, এবং সেদিন পর্যন্ত। আবার একাধিক লেখক, ধরো মানে আমরা খুব কাছ থেকে দেখেছি যে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতন লেখক, তিনি কিন্তু সমস্ত রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য থাকলেও শেষের দিকে কিন্তু বামেদের কিছু বিষয় নিয়ে সমালোচনা করতেই আমরা কিন্তু কিছু টিপ্পনী আমরা দেখেছি। আমরা মহেশ্বেতা দেবীর কথা বলতে পারি, একটা সময় বামেদের সাথে তিনি জঙ্গলমহলে কাজ করেছেন, কিন্তু পরবর্তী সময় সিঙ্গুর নন্দীগ্রামে যখন বামেদের সমালোচনা করেছেন তখন তাকে দেখতে পারে না, তার নিয়ে ব্যঙ্গ বিরূপ হয়েছে। তিনি একসময় মমতাপন্থী হলেন, আবার মমতার বিরুদ্ধে গেলেন, আবার মমতাপন্থী হলেন, এবং শেষ জীবন পর্যন্ত মমতাপন্থীই ছিলেন। ফলে বারবার দেখা গেছে যে কবি সাহিত্যিকরা একদিকে শাসক দলের হাতে নাচছেন, আবার শাসক দলও যতক্ষণ পর্যন্ত তুমি আমার দলে হয়ে কথা বলছো, লেখক হিসাবে, সাহিত্যিক হিসাবে, কবি হিসাবে, ততদিন তুমি ভালো। যে তুমি আমার দলের বাইরে গিয়ে কথা বলছো তখন তুমি বার্ত হয়ে থাকতে, তুমি তখন তার মানে আমার শত্রু হয়ে যাচ্ছ, গণশত্রু হয়ে যাচ্ছ। যেমন আমি তোমাকে বলছি, কয়েকটা নাম আমি তোমায় বলছি যে কংগ্রেস দল সেকুলার ভাবনায় বিশ্বাসী বলেন, এই রাজনৈতিক দলই তাদের আমলে সালমান রুশদি, তার বিখ্যাত বই ছিল দ্য স্যাটার্নিক ভার্সেস। এই বইটা কংগ্রেস সরকার তড়িঘড়ি সালমান রুশদি স্যাটার্নিক ভার্সেস তড়িঘড়ি বন্ধ করে, মানে ব্যান করে দেয় বইটা। তাহলে যে কংগ্রেস দল সেকুলার ভাবনায় বিশ্বাসী বলে আমরা জানি, সেই কংগ্রেস দল কিন্তু সালমান রুশদির বই দ্য স্যাটার্নিক ভার্সেসটা কিন্তু ওরা ব্যান করে দেয় 1988 সালে, 1988 সালে। এবং সেই সময় রাজীব গান্ধী মানে প্রাইম মিনিস্টার, এবং সেই সময় রাজীব গান্ধী কিন্তু কার্যত মুসলিম মানে সাম্প্রদায়িকতার কাছে আত্মসমর্পণ করেছিল। আবার তসলিমা নাসরিনের প্রশ্নেও কংগ্রেস দল কিন্তু সাহসী অবস্থান নিতে পারেনি। আমরা ইউপিএ সরকারের সময় দেখেছি, যখন এখান থেকে সরিয়ে দেওয়া হলো, কলকাতার থেকে তসলিমাকে সরিয়ে দেওয়া হলো ল অ্যান্ড অর্ডারের নাম করে, তখন দিল্লিতে কিন্তু লুকিয়ে রাখা হয়েছিল তসলিমাকে, প্রকাশ্যে বেরোনোর সুযোগ ছিল না। অর্থাৎ এখানেও কিন্তু কংগ্রেস দল মানে রাজ্যে যেমন বামপন্থীরা মুসলিম সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয়েছিল, আবার একইভাবে কিন্তু দিল্লিতে কংগ্রেস দলও কিন্তু সাম্প্রদায়িক শক্তির কাছে পরাজিত হয়েছিল। এবার তুমি যদি দেখো খুশবন্ত সিং মানে শিখ সম্প্রদায়ের বিখ্যাত মানুষ। তুমি জানো ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরে 1984 সালে দিল্লিতে যে শিখদের দাঙ্গা করে মারা হয়েছিল, শিখ দাঙ্গা, সেই শিখ রায়টে হাজার হাজার শিখের মৃত্যু ঘটেছিল, যা নিয়ে খুশবন্ত সিং রীতিমতন কংগ্রেসের সমালোচনা যেই শুরু করলো। খুশবন্ত সিং অত্যন্ত শক্তিশালী লেখক, সাংবাদিক ছিলেন। খুশবন্ত সিংকে কিন্তু কার্যত একঘরে করে রেখেছিল কংগ্রেস দল। ফলে মনে রাখবে, মানে বারবার আমি এই কথাটা বলছি, যতদিন তুমি আমার সাথে আছো ততদিন তুমি খুশবন্ত সিং ভালো লোক। যেই মুহূর্তে তুমি আমার ওই মানে শিখদের গণহত্যা নিয়ে লিখলে, সেই মুহূর্তে তুমি আমার শত্রু। যতদিন পর্যন্ত তসলিমা নাসরিন বিজেপির মানে প্রশংসা করবে,
ততদিন বিজেপি শাক বাজিয়েই তাকে মানে অভিনন্দন করবে, স্বাগত জানাবেন। যদি কোনো দিন তারা এই তসলিমা নাসরিন নরেন্দ্র মোদীর সমালোচনা করেন, যদি কোনো দিন শুভেন্দু অধিকারীর সমালোচনা করেন, সেদিন কি তিনি স্বাগত হবেন? সেদিন কি তাকে স্বাগত জানানো হবে? আমার অভিজ্ঞতা বলে সম্ভাবনা, আমার অভিজ্ঞতা বলে যে শাসকরা, সে কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, শাসকরা লেখকদেরকে পুতুল নাচের মতো নাচায়, তার রাজনীতির স্বার্থে ব্যবহার করে। আবার এটাও ঠিক যে বহু লেখক আমরা তৃণমূল শাসনকালে দেখেছি যে তারা মানে শাসক দলের তৃণমূলের কাছে থেকে নানা রকম সুযোগ সুবিধে গ্রহণ করেছে বা নিয়েছে। স্যারের এখানে আমি আর একটা কথা বলতে চাই, তবে স্যার প্রত্যেকটা ভিডিওতে আপনি আজকেও শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্সটা যদি দেখেন, প্রত্যেকটা ভিডিওতে শুভেন্দু অধিকারী বলে সমালোচনা করুন, অবশ্যই আমাদের সমালোচনা করুন। দেখো, টেস্টেড হবে কিন্তু অনেক পরে। আমরাও বঙ্গ টিভি অনেক সমালোচনা করি স্যার, তবুও উনি আমাদের পাশে না। টেস্ট তুমি 3 মাসে টেস্ট করলে তোমার হবে না। একজন সমাজবিজ্ঞানের শিক্ষক কিন্তু কখনোই টাইম সিরিজ ডেটা দিয়ে কথা বলবে, অর্থাৎ কয়েক বছর হয়ে যাওয়া। প্রথমে তো মমতা বন্দ্যোপাধ্যায়ও বলতো, মমতা বন্দ্যোপাধ্যায়ও 2011 সালের শুরুতে মানে সাংবাদিকদের সাথে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। তালটা কবে কাটলো? পার্ক স্ট্রিটের যখন ঘটনা, ধর্ষণের ঘটনাটা ঘটলো, আর উনি বলল সাজানো ঘটনা, ছোট ঘটনা, যখন সেটা সমালোচনা শুরু হলো, তারপর থেকে তাল কাটলো। ফলে দেখো, শাসকের পরীক্ষা হয়, পরীক্ষা পাশ করতে গেলে 5 বছর পরীক্ষায় পড়াশোনা করে পরীক্ষা দিতে হবে। ফলে 5 বছর পরে একটা সরকারের মূল্যায়ন হয়। যার জন্য আমি তোমায় বলেছি প্রথম থেকেই যে শুভেন্দু অধিকারীর সরকারের সমালোচনা আলোচনা করার সময় এখন নয়। কিন্তু সাধারণভাবে এই যে আমি একটার পর একটা নাম বলছি, বিজেপির কোন নেতা স্বাগত জানিয়েছেন অনন্ত মূর্তিকে? নরেন্দ্র মোদীকে সমালোচনা করেন বলে অনন্ত মূর্তিকে তারা শত্রু ভাবেন। বিজেপির কোন নেতা অরুন্ধতী রায়কে মানে স্বাগত জানান? অরুন্ধতী রায়ের কে না বিজেপি জানায়, এবং তোমাকে একই রাখতে বলি, কংগ্রেসও জানায় না। কিন্তু তিনি কাশ্মীর নিয়ে তার একটা নির্দিষ্ট অবস্থান তিনি বলেছিলেন কোনো একটা সময়, সেইটাকে মাথায় রেখে প্রতিনিয়ত অ্যান্টি ন্যাশনাল হিসাবে কংগ্রেস দলের তরফ থেকেও এবং বিজেপির তরফ থেকেও কিন্তু অরুন্ধতী রায়কে, তিনি পরিবেশ কর্মী, রাইট মানে আমাদের তথ্য জানার অধিকার, রাইট টু ইনফরমেশন আন্দোলন ওনার জন্যই হয়েছিল, তার অবদান কিন্তু আমরা ভুলে যাই। ফলে তুমি আমার ভাবনার, আমার জাতীয়তাবাদী ভাবনার বিপরীতে কথা বলছো। তুমি হলো আমার গণশত্রু, তুমি হলো অ্যান্টি ন্যাশনাল। তুমি নয়নতারা সাইগল, তিনি বিজেপির সমালোচনা করেন বলে বিজেপির কোন নেতা বলেছে যে না এটা করা উচিত নয়, লেখকের স্বাধীনতা মানতে হবে? অশোক বাজপেয়ীকে কে মেনেছে সাহিত্যিক হিসাবে? কে মেনেছে? কোন বিজেপি নেতা বলেছে যে গিরিশ কানাড তার স্বাধীনতায় তিনি লিখতেই পারেন? অ্যান্টি ন্যাশনাল বলে দাগিয়ে দেওয়া হয়েছে। ফলে এবং মুরুগ্রাম তিনি যখন ওয়ান পার্ট উমেন উপন্যাসটা প্রকাশ করেন, তারপরে কোন বিজেপি নেতা বলেছে যে না লেখক হিসাবে ওনার স্বাধীনতা আছে? ফলে দেখো, এগুলো আমরা জানি। এবং একই সাথে তোমাকে বলি, কোনো কংগ্রেস নেতাই কিন্তু বলতে পারেনি সেদিন, সেটা হলো যে সালমান রুশদির অধিকার আছে মুসলিম সমাজের বিষয়বস্তু নিয়ে একটি উপন্যাস লেখার। তারা কিন্তু দ্য স্যাটার্নিক ভার্সেসকে কিন্তু ব্যান করে দিয়েছিল এই কংগ্রেস দল। যে কংগ্রেস দল সেকুলারিজমের কথা বলে, যে লেফটের লোকরা সেকুলার কথা বলে, তারা তো এই রাজ্য থেকেই তসলিমাকে বিদায় দিয়েছিল। ফলে আমি বারবার যেটা বলবার চেষ্টা করছি সেটা হলো যে দেখো, তুমি যে রাজনৈতিক দলের দিকেই তাকাবে, তার ভাবনা চিন্তা কর্মসূচিকে যদি লেখক বা সাহিত্যিকরা সমর্থন করে, তবে সেই লেখক সাহিত্যিককে তারা অভ্যর্থনা দেয়, শঙ্খ বাজায়, মানে স্বাগত জানায়। আর যে লেখক সাহিত্যিক ক্রিটিক্যাল প্রশ্ন করে শাসক দলকে, সেই বা কোনো রাজনৈতিক দলকে, তাকে তারা বিদায় জানায়, শত্রুভাবে। এটা দুঃখের হলেও সত্যি যে শিল্পী সাহিত্যিকদেরকে কার্যত পুতুল নাচের মতো নাচতে হয়।